আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঘন্টা খানিক শ্যুট করে ভ্যানিটিতে চলে এসেছে আদিত্য। ভালো লাগছে না ওর। শ্যুটে বারবার ভুল হচ্ছিল, তাই ডিরেক্টর একটু আরাম করতে বলেছে। তবে আদিত্য আজকের শুটিং ক্যান্সেল করে দিয়েছে। মন মেজাজ তিক্ত হয়ে আছে, ভেতরটা প্রচুর অস্থিরতায় ছেয়ে আছে। শরীরও খারাপ লাগছে। মন অশান্ত থাকায় কাল রাতে ঘুমোতে পারেনি ঠিকমতো। সকাল থেকেই জ্বর জ্বর ভাব, তবে কাউকে সে এই ব্যাপারে কিছু বলেনি। জ্বর শরীরেই শুটিংয়ে চলে এসেছে। হয়তো মনের কোণে ক্ষীণ আশা ছিল শুটিংয়ের উদ্দেশ্যে ভার্সিটিতে আসলে নূরকে দেখতে পাবে। তার দর্শনে মনের অশান্ত ঢেউ একটু হলেও শান্ত হবে। তবে তা আর হলো কই। নূর আসেনি, দেখতে পায়নি তাকে কোথাও। এটাই যে হবে তা হয়তো বুঝতে পেরেছিল আদিত্য। কালকের ঘটনার পর নিশ্চয়ই আর নূর আসবে না, সেটা তার কালকের কথাতেই বোঝা যাচ্ছিল। বেহায়া মন তবুও একটু আশা করছিল সে আসবে। নিজের ভাবনার উপর নিজেই তাচ্ছিল্যের হাসি হাসল আদিত্য। বেহায়া মনকে কিভাবে সত্যের বিষ সেবন করায়। নাছর মন একদিন আমার জান নিয়েই মানবে। মাথাটা ভীষণ ব্যথা করছে আদিত্যের। জ্বরটাও ধীরে ধীরে বাড়ছে। চোখের পাতা লাল হয়ে উঠছে। দুই হাতে মাথা চেপে ধরে বসে রইল আদিত্য। সবকিছু অসহ্য যন্ত্রণাদায়ক লাগছে তার। পৃথিবীটা হঠাৎই কেমন বিষণ্ণতায় ভরে উঠেছে যেন। না, আর এখানে থাকতে মন চাইছে না তার। নূর তো আর আসবে না, তাহলে তার এখানে বসে কী লাভ? হতাশ মনে এখান থেকে চলে যাওয়ার পূর্ণ সিদ্ধান্ত নিল আদিত্য। ঠিক তখনই সুপরিচিত সেই কণ্ঠটি কানে এলো। আসতে পারি? ঝট করে মাথা তুলে চকিত নজরে তাকালো আদিত্য। দরজার সামনে নূরকে দেখে দৃষ্টি স্থির হয়ে যায় তার। নূর কি সত্যিই এসেছে, নাকি আবারও কোনো ভ্রম হচ্ছে তার? আদিত্যের ভাবনার মাঝেই নূর এগিয়ে এসে দাঁড়ালো। আদিত্য উপলব্ধি করল নূর সত্যিই এসেছে। হঠাৎই যেন অভিমানে মন ভার হয়ে উঠল আদিত্যের। কালকের নূরের কথাগুলো মনে পড়ল তার। নূরকে পৃথিবীর সবচেয়ে নিঠুর মেয়ের স্থানে বসিয়ে দিল আদিত্যের অভিমানী মন। আর বলে উঠল, তুমি? নূর নিজের মনোভাব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, হ্যাঁ আমি। নূর তার কথায় কখনো বরখেলাপ করে না। আপনাকে যেহেতু কথা দিয়েছি 30 দিন আসবো, তাই যাই হয়ে যাক সেই কথা রক্ষার্থে আমি আসবই। আর তাছাড়া আমার উপর আপনার ঋণের ভারও তো আছে, তাই আসতে তো হবেই আমাকে। নূরের কথাই যেন আদিত্যের অভিমানে আরো খোঁচা দিয়ে দিল। আদিত্য তাচ্ছিল্যের সুরে বলল, ও, তাহলে ঋণ পরিশোধের দায় এসেছো? না হলে কি আর এই মুখে হতে? ঠিক আছে, এখন থেকে তোমাকে কষ্ট করে আসতে হবে না। এখন থেকে যা দরকার হয় জিদানকে বলে দিব, সে জেনে আসবে তোমার কাছ থেকে। না হয় ইমেইল করে দিও, তাহলে আর আমার কারণে তোমার লাইফ হেল হবে না। নূর বুঝতে পারল কালকের কথায় হার্ট হয়েছে আদিত্য। লোকটার এসব কথা খুব পোড়াচ্ছে নূরকে। নূর পরিস্থিতি স্বাভাবিক করতে সোফায় ধুম করে বসে বলে উঠল, আপনি এই নিব্বানিব্বিদের মতো এত ঢং কিভাবে করতে পারেন? আমি আপনার সাথে কাজ করছি, আপনার সেক্রেটারির সাথে নয়। এখন এমন রস বের হওয়া লেবুর মতো মুখ না বানিয়ে কি কাজ করতে হবে বলুন? আদিত্যের জ্বর বাড়ছে। জ্বরের ঘোরে স্বাভাবিক জ্ঞান লোপ পাচ্ছে তার। কেমন মাতালের মতন হয়ে যাচ্ছে। আদিত্যের বাচ্চাদের মতো অভিমানে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো শুধু ঢংই করি। আমি তো দুনিয়ার সবচেয়ে খারাপ লোক। তো যাও, কেন বসে আছো? আমার মতো লোকের কাছে থাকতে হবে না তোমার আমার সাথে। আদিত্যের আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে নূরের কাছে। স্বাভাবিক স্বর মনে হচ্ছে না। লোকটার কি কিছু হয়েছে? আদিত্য হঠাৎ উঠে দাঁড়িয়ে কোথাও যেতে চাইল। তখনই হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠল আদিত্য। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই নূর চমকে উঠে দ্রুত ধরে ফেলল তাকে। ধরতেই আটকে উঠল নূর। লোকটার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আদিত্যের চোখে তাকাতেই বুকের মাঝে কেঁপে উঠল নূরের। লাল চোখ জোড়া দিয়ে যেন অগ্নি ঝরছে। নূর ঘাবড়ে গিয়ে আদিত্যকে ধরে বসতে বলল। আদিত্য অভিমানের ভারে ডুব দিয়ে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, বসবো না আমি, ছাড়ো আমাকে। দেখুন, শরীরের অবস্থা ভালো না আপনার। জেদ না করে বসুন এখানে, না হলে পড়ে যাবেন।
গেলে যাব, তাতে তোমার কি যায় আসে? বরং আমি মরে গেলেই তুমি খুশি হবে। খুশিতে সারা শহরে মিষ্টি বিতরণ করবে। তোমার জীবনের আপদ সারা জীবনের জন্য চলে যাবে, তাই না? নূরের বুকে তীব্র বেগে অদৃশ্য এক ছুরি বিঁধল যেন। অন্তর কম্পিত হলো তার। পীড়াদায়ক অনুভূতি হলো বুক জুড়ে। হঠাৎ প্রচণ্ড রাগ হলো নূরের। ক্রোধিত হয়ে নূর জোর করে ধরে আদিত্যকে ধুম করে সোফায় বসিয়ে দিল। আদিত্য আবারও বিদ্রোহ করতে চাইলে নূর আদিত্যের মুখের সামনে আঙ্গুল তুলে শাসিয়ে পড়ল। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে বা এখান থেকে ওঠার চেষ্টা করলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব একদম। চুপচাপ এখানে বসে থাকুন। আদিত্য জ্বরের ঘোরে মাতাল অবস্থায় ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখেছো, আবারও বকছো তুমি আমাকে। সব সময় খালি বকাঝকা করো, একটু ভালোবাসো না আমাকে। একটুও না, খুব পচা তুমি। থাকবো না আমি এখানে, এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিব। বিদায় দুনিয়া, দোয়াও মে ইয়াদ রাখনা। নূরের বিরক্তির মিটার হাই হয়ে গেছে। নূর এবার চোখ গরম করে আদিত্যের মুখের সামনে ঝুঁকে গিয়ে আরও রাগান্বিত স্বরে বলল, এই নায়কের বাচ্চা নায়ক, চুপ। আর একটা কথা বলবি না। আদিত্য অবাক বিস্ময় ভরা নজরে তাকিয়ে চোখজোড়া দ্রুত গতিতে পিটপিট করে বলে উঠল, ওসব তো ঠিক আছে, কিন্তু বাচ্চা কোথা থেকে আসলো? বাচ্চা তো নেই, তাহলে চুপ করাবো কি করে? চলো আগে বাচ্চা করি, তারপর না হয় চুপ করাবো। তুমি চিন্তা করো না, বাচ্চা পালার দায়িত্ব আমার, তোমাকে কিচ্ছু করতে হবে না। ভরকে গেল নূর। অসহ্যকর বিরক্তিতে মাথার রগ ফেটে যাচ্ছে তার। রাগে কটমট চোখে আদিত্যের ওপর আরেকটু ঝুঁকে গেল সে। নূরের এই অগ্নিমূর্তি আবদার নিয়ে নিচের দিকে আসতে দেখে ভয়ে আদিত্য পেছন দিকে ঝুঁকে গেল। চোয়াল চিবিয়ে চিবিয়ে নূর বলল, আর একটা কথা বললে এক্ষুনি তোর মুখে নর্দমার পানি ঢেলে দিব আমি। এবার ভয় পেল আদিত্য। ভয়ে পেছন দিকে ঝুঁকে গিয়ে ভীতু চোখে তাকালো নূরের দিকে। মুখের ওপর আঙ্গুল রেখে বোঝালো সে আর কথা বলবে না। ভাবটা এমন যেন বলছে থাপ্পড় সে ডার নাহি লাগতা নূর, নর্দমার পানি সে লাগতা হে। হালকা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসল নূর। আদিত্যের দিকে সরু চোখে তাকিয়ে বলল, ফার্স্ট এইড বক্স আছে এখানে? শুধু মাথা নেড়ে বলেন। আদিত্য মুখে আঙ্গুল রেখেই হ্যাঁ বোধক মাথা নাড়ালো। নূর জানতে চাইল কোথায় রেখেছে। আদিত্য হাতের ইশারায় ছোট কেবিনেটটা দেখালো, মানে ওটার ভেতর আছে। নূর উঠে গিয়ে কেবিনেট থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো। থার্মোমিটার বের করে আদিত্যের ঠোঁটের মাঝ দিয়ে মুখের ভেতর পুরে নিল। আদিত্য থার্মোমিটার মুখে নিয়ে মুখ গোমড়া করে বসে রইল। এই ভঙ্গিতে আদিত্যকে দেখতে অনেক ফানি লাগছে। নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে নীরবে হালকা হাসল। কিছুক্ষণ পর থার্মোমিটার বের করে দেখল 103 ডিগ্রি জ্বর উঠে গেছে। ঘাবড়ে গেল নূর। এই অবস্থায় বেশিক্ষণ থাকলে জ্ঞান হারাতে পারে আদিত্য। কি করবে বুঝতে পারছে না নূর। উঠে গিয়ে জিদানকে ডেকে আনলো নূর। আদিত্যের অবস্থা বয়ান করে বলল, ওনাকে এক্ষুনি ডক্টরের কাছে নিতে হবে, না হয় ডক্টরকে এখানে আনতে হবে। জিদান আতঙ্কিত কণ্ঠে বলল, কি বলেন ম্যাম? কিন্তু কিভাবে যাব? বাইরে রাস্তায় ভার্সিটির 2 ছাত্র দলের মাঝে ভীষণ সংঘর্ষ বেঁধেছে। কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না, ডাক্তারও এর মধ্যে আসতে চাইবে না। চিন্তায় পড়ে গেল নূর। সব কি একই সময় হওয়ার দরকার ছিল? লোকটাকে এইভাবে রাখলে ক্ষতি হয়ে যেতে পারে। জিদান হঠাৎ বলে উঠল, ম্যাম, এয়ার অ্যাম্বুলেন্স ডাকবো? স্যারে কথা বলে নিশ্চয়ই চলে আসবে। চিন্তার মাঝে জিদানের এমন উদ্ভট কথায় বিরক্তি এবার সপ্তমে। দাঁতে দাঁত চেপে নূর বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এক কাজ করুন, অপারেশন থিয়েটারেও বুক করে ফেলুন। ওপেন হার্ট সার্জারিও করা লাগতে পারে। একদম ঠিক বলেছেন ম্যাম, আমি এক্ষুনি বুক করছি। নূর রাগে চোখ বুজে ধমকের সুরে বলল, শাট আপ ইডিয়েট। আপনার ক্ষুদ্র মস্তিষ্কে এত চাপ নিতে হবে না। স্ট্রক খেয়ে বসবেন। এক কাজ করুন, আপাতত আপনি গিয়ে নাপা এক্সট্রা নিয়ে আসুন, আর ওনার জন্য খাওয়ার কিছু নিয়ে আসুন। বাকিটা আমি দেখছি। জি ম্যাম, এক্ষুনি আনছি।
আদিত্যের শরীরের তাপমাত্রা কমানো এই মুহূর্তে ভীষণ জরুরি। জ্বর আসলে নূর দেখতো ওর মা ওদের মাথায় পানি ঢালতো, ঠান্ডা কাপড় দিয়ে শরীর মুছে, আর অতিরিক্ত তাপমাত্রা হলে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দিত। এতে শরীরের উচ্চ তাপমাত্রা কমে যেত। এখন আদিত্যকেও এমন কিছুই করতে হবে, তবেই তাপমাত্রা কমবে। নূর আদিত্যের বাহু ধরে বলল। উঠুন, চলুন, ওয়াশরুমে যেতে হবে। আদিত্য দুষ্টু নজরে তাকিয়ে বলল, দুজন একসাথে যাবে ওয়াশরুমে? ওয়াও, তুমি তো দেখছি সোজা মেইন সিনে চলে গেছো। নূর দাঁত কিরিমিরি করে বলল। নর্দমার পানি মনে আছে তো? আরে আদিত্য চুপচাপ লক্ষ্মী ছেলের মতো উঠে দাঁড়ালো। নূর ওকে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে গেল। ওয়াশরুমে এসে আদিত্যকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল নূর। তারপর শাওয়ার চালু করে দিল আর নিজে সরে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। জ্বরের শরীরে শাওয়ারের পানি পড়তেই ঠান্ডায় শিরশিরিয়ে উঠল আদিত্যের শরীর। শীতে লোমকূপ দাঁড়িয়ে গেল, পানিতে ভিজে কাঁপতে লাগলো শরীর। হঠাৎ মাথায় দুষ্টুমি চাপল আদিত্যের। আচমকা নূরের হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসলো আদিত্য। শাওয়ারের পানিতে ভিজে গেল নূরও। নূর ভরকে গিয়ে বলল, কি করছেন? আমাকে কেন ভেজাচ্ছেন? আমি ভিজছি আর তুমি শুকনো শুকনো দাঁড়িয়ে আছো, কেমন ব্যাড ম্যানার্স দেখায়। আর তুমি তো জানোই আমি গুড বয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফালতু কথা বন্ধ করুন আর ছাড়ুন আমাকে। আদিত্য ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরল। জ্বরের ঘোরে ওর হুঁশ নেই এখন। নেশায় মাতাল হওয়ার মতো হয়ে আছে এখন সে। এক হাতে নূরের কোমর পেঁচিয়ে ধরে ওয়াশরুমের দেওয়ালে আটকে ফেলল। আরেক হাত দিয়ে নূরের হাত দুটো দেয়ালে চেপে ধরল। শাওয়ারের পানি ভিজিয়ে দিচ্ছে দুজনকে। আদিত্যের চোখে নেশা, মারাত্মক নেশাময় চোখে তাকিয়ে আছে সে নূরের পানে। আদিত্যের ওই নেশাময় নজর নূরকে বিবশ করে দিচ্ছে, অন্তরস্থল ক্ষতবিক্ষত করে দিচ্ছে যেন। কারোর চাহনিও এতটা ধারালো কিভাবে হতে পারে? নূর তাকাতে পারছে না ওই চোখে, না পারছে সয়ে যেতে। শরীরের শক্তি কেমন হ্রাস পাচ্ছে ওর। আর এই অসুখটা কেবল এই লোকটার কাছেই আসলে ইদানিং হয় ওর। এমনিতে তো একাই 100টাকে কুপকাত করার ক্ষমতা রাখে ও, কিন্তু এই লোকটার কাছে আসলে এত দুর্বল হয়ে যায় কেন ও? মনে হয় শরীরে শক্তি বল বলতে ওর কিছুই নেই। আদিত্য নূরের কপালে কপাল মেশালো। তপ্ত গরম নিঃশ্বাস আঁচড়ে পড়ছে নূরের মুখে। অদ্ভুত শিহরণে চোখ বন্ধ করে নিল নূর। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন। মৃদু কম্পন ঘটল অঙ্গ জুড়ে। আদিত্য নেশালো কণ্ঠে বলল, ছাড়বো না নূর, কিছুতেই না। তোমাকে হারালে বাঁচবো কি করে? তুমি কেন একটু বোঝো না আমাকে? আমি কি এতটাই খারাপ? একটু কি ভালোবাসা যায় না আমাকে? ভালো না হয় নাই বাসলে, একটু না হয় দয়াই করো আমার উপর। এই যন্ত্রণা যে জান নিয়ে যাচ্ছে আমার। আদিত্যের হৃদয় নিংড়ানো আকুতি নূরের পীড়াদায়ক অনুভূতিকে আরও এক দফা নাড়িয়ে দিল। অজান্তেই চোখের কোণে জল জমল তার। শাওয়ারের পানিতে যা দৃশ্যমান হলো না। হৃৎপিণ্ডে ভীষণ কোলাহল চলছে। সেই কোলাহলের প্রবণতা নূরকে এলোমেলো করে দিচ্ছে। শরীর নিস্তেজ হয়ে আসছে কেমন। আদিত্য নূরের দিকে নাক লাগিয়ে বলল, তখন আমার প্রশ্নের উত্তর তো দিলে না। বলো না, আমি মরে গেলে কি তুমি সত্যি খুশি হবে? এক বিন্দু কষ্ট হবে না তোমার? মনে পড়বে না আমার কথা? হঠাৎ যেন রাগটা আবার মাথা চারা দিয়ে উঠল নূরের। লোকটা বারবার এই কথা কেন বলছে? নূরের মোটেও ভালো লাগছে না। অসহ্য রাগে গা জ্বলে উঠল ওর। রেগে উঠে পা দিয়ে আদিত্যের পায়ের ওপর পাড়া মারল। আচমকা এমন হওয়ায় ব্যথা পেয়ে নূরকে ছেড়ে পা উঁচু করে দাপাতে লাগলো আদিত্য। নূর সেই সুযোগে আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, মনে হচ্ছে আপনার মরার খুব শখ জেগেছে। এক কাজ করি, চলুন আপনার শখ আজ পূরণ করে দিই। এখানেই আপনাকে গলা টিপে মেরে দিই, হ্যাঁ? তারপর জিভ কেলিয়ে এখানেই পড়ে থাকুন। আদিত্য হেসে উঠে বলল, ইয়া শিওর, ইট ওয়াজ মাই প্লেজার। তবে এভাবে রেগে না। ভালোবেসে বললে তো 1000বার তোমার নামে জান কুরবান করে দিব। নূর চোখ মুখ বিকৃত করে বলল, ছি, এত থার্ড ক্লাস ডায়ালগ আপনার দ্বারাই সম্ভব। এসব বন্ধ করে বলুন, এই যে পানি পানি খেলছেন, এখন আমি পরবো কি? আরে চিন্তা করো না, কাবার্ডে অনেক কাপড় চোপড় আছে, ওখান থেকে কিছু পরে নাও। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য কাপড় চোপড় এনে দিচ্ছি, চেঞ্জ করে নিন।
নূর ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়ে কাবার্ড থেকে আদিত্যের জন্য আর নিজের জন্য টি শার্ট আর ট্রাউজার বের করলো। আদিত্যটা আদিত্যকে ওয়াশরুমের ভেতর দিয়ে দিল। তারপর বাইরে থেকে ওয়াশরুমের দরজা বন্ধ করে ভেতরে নিজে চেঞ্জ করে নিল। চেঞ্জ শেষে আবার দরজা খুলে দিলে আদিত্য বেরিয়ে এলো। ততক্ষণে জিদান ও ঔষধ আর খাবার নিয়ে চলে এলো। তবে আদিত্য আর নূরকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল সে। মস্তিষ্কে রেলগাড়ি চালু করে ছুটল তাদের এই অবস্থার বিবরণ খুঁজতে। অতপর তার মস্তিষ্ক যেটা খুঁজে পেল তা ভেবে ভেবেই লজ্জাজনক হাসল সে। স্যার তো জ্বর কমানোর ভালোই পদ্ধতি অবলম্বন করেছে। নূর জিদানের এই ঠোঁট টিপে হাসা দেখে ওর ভাবনা কোন এলাকায় দৌড়চ্ছে তা বুঝতে পারল। নূর দাঁতে দাঁত চেপে বলল, এই যে মিস্টার পাতিহাস, মাথায় ব্রেন নামক যে পচা আলুর গোদাম আছে তার ছড়ানোর দরকার নেই। আপনার স্যারের জ্বর কমানোর জন্য গোসল করাতে গিয়ে দুজনেই ভিজে গেছি, আর কিছু না। জিদান থতমত খেয়ে ঔষধ আর খাবারের প্যাকেট দিয়ে আবার বাইরে চলে গেল। নূর আদিত্যকে সোফায় বসিয়ে পড়ল। সকালে কিছু খেয়েছেন? আদিত্য মাথা নেড়ে না বোঝালো। নূর প্যাকেট থেকে একটা স্যান্ডউইচ বের করে আদিত্যের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, এটা খেয়ে নিন, তারপর ঔষধ খাবেন। আদিত্য নাক সিটকিয়ে বলল, খেতে ইচ্ছা করছে না আমার। ইচ্ছে না করলেও খেতে হবে, খালি পেটে ঔষধ খাওয়া যাবে না। নিন, ফটাফট খেয়ে নিন। কিন্তু খাবো কি করে? আমার হাতে না শক্তি পাচ্ছি না, হাত নাড়াতে পারছি না। এই দেখো। আদিত্যের এসব শক্তিহীনতা দেখানোর উদ্দেশ্য ঠিকই বুঝতে পারছে নূর। এসব যে নূরের হাত থেকে খাওয়ার ফন্দি তা ভালোই বুঝতে পারছে সে। বিরক্তিতে শরীর চলছে তার। এত পরিমাণ জ্বালা সে কারোর সহ্য করেনি। আজ কিভাবে পারছে সে, অথচ এই লোকটাকে ফেলেও যেতে পারছে না সে। লোকটাকে এমন অসুস্থ অবস্থায় রেখে তার মন কোনো মতেই যেতে পারছে না। অগত্যা না পেরে নূর স্যান্ডউইচটা আদিত্যের মুখের কাছে ধরে বলল, নিন, খান। আদিত্যের খুশি দেখে কে। আদিত্য ফট করে খাবার মুখে নিল। খেতে খেতে দুষ্টু হেসে বলল, আমার না তোমাকে আজ একদম বউ বউ লাগছে। যেমন বউ স্বামীর কেয়ার করে ঠিক সেভাবেই করছো তুমি। আমার স্বামী স্বামী ফিলিং হচ্ছে। আহা, কি অপূর্ব অনুভূতি। আচ্ছা শোনো, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে আমার এত কেয়ার করছো কেন? বলো বলো, তবে কি সামথিং সামথিং? ঘোরাথিং, বেশি খেয়ালি বানানোর দরকার নেই, চুপচাপ খেয়ে নিন। খাওয়া শেষে নূর ঔষধ খাইয়ে দিল আদিত্যকে। তারপর বেডের ওপর নিয়ে এসে শুয়ে আরাম করে বলতে লাগলো আদিত্যকে। আদিত্য শুয়ে পড়ল। নূর সরে যেতে নিলেই আদিত্য হাত ধরে আবেগী কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছেড়ে যেও না, এখানেই থাকো না আমার পাশে। আদিত্যের এই আকুতি ভরা আবদার মানা করতে মন সহমত হলো না। কেমন মায়া হলো তার। অগত্যা আদিত্যের পাশে বসে রইল সে। আদিত্য নূরের হাতটা মুঠোয় নিয়ে নিচের গালের নিচে হাতটা জড়িয়ে ধরে কাত হয়ে শুয়ে রইল। নূরের পানে তাকিয়ে থাকতে থাকতে একসময় প্রশান্তিতে ঘুম নেমে এলো চোখে। আদিত্যের ভারী নিঃশ্বাসের ভাব দেখে নূর বুঝতে পারল আদিত্য ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মুখটার দিকে তাকালো নূর। চোখ আটকে গেল আদিত্যের মায়াবী মুখমণ্ডলে। কত নিষ্পাপ লাগছে তাকে এখন। মায়ার রাজ্য যেন তার এই চেহারায়। নূরের হাত ধরে সে কত শান্তিতে ঘুমোচ্ছে সে। অজান্তেই নূরের খোলা হাতটা চলে গেল আদিত্যের গালে, আলতো করে ছুঁয়ে দিল। লোকটার মায়ায় সত্যি সত্যিই জড়িয়ে যাচ্ছে সে। তবে কি ভালোবাসা নামক অসুখে সেও জড়িয়ে পড়ল? হঠাৎ হাত ছিটকে সরিয়ে নিল নূর। না না, এটা সম্ভব না। এই মায়াই তার জড়ানো যাবে না, কিছুতেই না। এই মায়া জালে আবদ্ধ হতে পারবে না সে। নূর ধীরে ধীরে আদিত্যের ধরে রাখা হাতটা ছাড়িয়ে নিল। আদিত্যের দিকে কতক্ষণ মায়াবী চোখে তাকিয়ে থেকে তারপর সরে গেল সে। ফোন করে শিখাকে সব খুলে বলল, আর ওর পরার জন্য কিছু কাপড় আনতে বলল। একটু পরে শিখা কাপড় চোপড় নিয়ে এলে নূর সেটা পরে বেরিয়ে গেল। যাওয়ার আগে আরও একবার দেখে নিল আদিত্যের মুখটা, তারপরই চলে গেল সে। সারাদিনের ভাড়া শেষে ট্যাক্সি জমা দিয়ে বাসায় যেতে নিলেই হঠাৎ রাস্তায় নূরের সামনে এক ব্ল্যাক মার্সিডিস এসে দাঁড়ালো। আচমকা এমন হওয়ায় দাঁড়িয়ে গেল নূর।
চেতে উঠে গাড়ি চালককে আচ্ছা মতো কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই গাড়ি থেকে ড্রাইভার নেমে এলো। নূরের কাছে এসে বলল, নূর ভ্রু কুঁচকে বলল, ম্যাম? কে ম্যাম? আর তার কথা বলার প্রয়োজন হলে সে বাইরে আসুক, আমি কেন যাব? আমার এত ঠেকা পড়ে নাই। প্লিজ ম্যাম, একটু চলুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলুন। নূর ড্রাইভারের সাথে এগিয়ে গেল। গাড়ির কাছে আসতেই ভেতর থেকে দরজা খুলে দিল কেউ। নূর দেখতে পেল মধ্যবয়স্ক এক মহিলাকে। অতি দাম্ভিকতার সহিত বসে আছে সে। মহিলাটি হাতের ইশারায় নূরকে গাড়ির ভেতর বসতে বলল। নূর ভেতরে বসে পড়ল। হ্যাঁ বলুন, কি বলবেন? আর কে আপনি? আমি মিসেস রেহানুমা শাহরিয়ার, আদিত্যর মা। আদিত্যের মা? নূর অনেকটা অবাক হলো। আদিত্যের মা এখানে কি করছে হঠাৎ? নূর জিজ্ঞেস করলো, আপনি আমার সাথে কি কথা বলতে চাইছেন? সবাই জানতে পারবে, তবে এখানে নয়। চলো আমার সাথে, রফিক সামনের রেস্টুরেন্টে নিয়ে চলো। একটু পরেই গাড়ি রেস্টুরেন্টের সামনে এলো। ড্রাইভার দরজা খুলে দিলে রেহেনুমা নেমে দাঁড়ালো। নূরও নামলো। নূরকে সাথে নিয়ে ভেতরে গিয়ে একটা ফাঁকা টেবিলে বসে নূরকেও বসতে বলল। নূর বসে পড়ল। হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি, আগে কিছু অর্ডার করো। বলো কি খাবে? কিছুই না, আমি এখানে খেতে আসিনি। এমনিতেও এখানে খাওয়ার না আমার সামর্থ্য আছে আর না ইচ্ছে, তাই সোজা কথায় আসুন। চিন্তা করো না, বিল আমি দিয়ে দেব। যা খুশি তাই অর্ডার করো। নূর স্মিত হেসে বলল, অপরিচিত কারোর কাছ থেকে খাওয়ার মতো মনোভাব অন্তত আমার এখনো পর্যন্ত তৈরি হয়নি। যেদিন হবে সেদিন বলবো। এসে ইচ্ছে মতো খাইয়ে যেন। এখন কিছু বলার থাকলে বলুন, না হলে আমি চললাম। সময় অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। ঠিক আছে, তাহলে সোজা কথাতে আসি। দেখো, তুমি নিশ্চয়ই আন্দাজা করতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলতে এসেছি। আমি এখানে তোমার আর আমার ছেলের বিষয়ে কথা বলতে এসেছি। সেদিন নিউজে তোমার ব্যাপারে জানতে পেরেছি আমি। আদি বলে সে নাকি তোমাকে ভালোবাসে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আজকালকার ছেলেদের কাছে ভালোবাসা হলো ফ্যান্টাসি। যখন যে কোনো সময় কারো প্রতি একটু ইন্টারেস্ট জাগলেই মনে করে ভালোবাসা হয়ে গেছে। কিন্তু মা বাবাদের কাজ হলো সেটা শুধরে নেওয়া, ছেলে মেয়েকে সঠিক পথ দেখানো, জীবন সঙ্গী হিসেবে একজন সঠিক ব্যক্তি এনে দেওয়ার, যে ছেলের সাথে সাথে পরিবারের সাথেও ম্যাচ হবে। লোকে দেখে যাতে বলতে পারে মেড ফর ইচ আদার কাপল। কিন্তু ছেলের নাকি তোমাকে পছন্দ। এখন তুমিই বলো, এটা কোনো ম্যাচ হলো? আমি খোঁজ নিয়ে সব জেনেছি। একজন সেলিব্রিটির সাথে তোমার মতো গ্যারেজ মেকানিক কম ট্যাক্সি ড্রাইভারের কোনো মিল আছে? ভাবতে কেমন অড লাগছে। লোকে কি বলবে? তিরস্কার করবে সবাই। তুমি কি বলবে? তোমাদের মতো মেয়েরা তো এমন ছেলেকে পাওয়ার জন্য দিন রাত দোয়া চাও। তাই তো নিজের জালে ফাঁসিয়েছে আমার ছেলেটাকে। কিন্তু তবুও আমি ছেলের খুশি চাই। তাই ওর জন্য একটা সুযোগ আমি তোমাকে দিতে চাই। কিন্তু তার জন্য তোমাকে পরিবর্তন হতে হবে। তোমাকে এসব লো ক্লাস কাজকর্ম ছাড়তে হবে। কাপড় চোপড়, চলাফেরা, কথাবার্তা ক্লাসি আর মার্জিত হতে হবে। হ্যাঁ জানি তুমি তোমার পরিবার চালানোর জন্য কাজ করো, তবে চিন্তা নেই, এখন থেকে তোমার পরিবারের জন্য টাকা পয়সার খরচ আমি দেব। তোমাকে শুধু আমাদের পরিবারের বউ হওয়ার যোগ্য হয়ে দেখাতে হবে। আর যদি না পারো তাহলে সরে যাও আমার ছেলের জীবন থেকে। তার পরিবর্তেও যত চাও অ্যামাউন্ট দিতে রাজি। তোমার 7 বংশধর বসে বসে খাবে, এত টাকাও দিতে পারবো আমি। এখন বলো কোন অপশনে যেতে চাও? এতক্ষণ ধরে রেহেনুমা বেগমের বয়ান শুনছিল নূর। সব শুনে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল নূর। তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল সে। হাসতে হাসতে উল্টে পড়ার উপক্রম। রেহেনুমা নূরের প্রতিক্রিয়ার ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মেয়েটা কি পাগল নাকি? এভাবে পাগলের মতো হাসছে কেন? কতক্ষণ পর অনেক কষ্টে হাসি থামালো নূর। তারপর বলে উঠল, আমি তো ভেবেছিলাম শুধু আপনার ছেলেই বুঝি এই লাইনে আছে। এখন তো দেখছি এটা আপনাদের খানদানি পেশা। রেহেনুমা ভড়কে গিয়ে বলল, মানে কি বলছো তুমি? কিসের পেশা? ড্রামাবাজি করার পেশা। কথায় কথায় ফিল্মি ডায়লগ ছাড়া। আই সোয়ার আন্টি, আপনি ট্রাই করলে আদিত্যর থেকেও বেশি পপুলার হতে পারবেন। আমি জীবনেও ভাবিনি এসব ফিল্মি ড্রামা আমার সাথেও হবে।
নূর রেহেনুমার মতো করে অ্যাক্টিং করে বলল। কত টাকা নিয়ে আমার ছেলেকে ছাড়বে? লাইক সিরিয়াসলি? বলেই আবার হাসল নূর। তারপর বলল, এখন নিশ্চয় আপনি ভাবছেন আমি উম, দুখিয়ারি নারীর মতো বলবো, চৌধুরানী সাহেবা, আমার ভালোবাসা এত সস্তা নয় যে আপনার সামান্য টাকার সামনে বিক্রি হয়ে যাবে। ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, ব্লা ব্লা ব্লা। ওয়েল দেন, ইউ আন্টি, সরি টু ডিসপয়েন্ট আন্টি, আমি এই ক্যাটাগরিতে পড়ি না। অ্যাকচুয়ালি আপনি ভুল জায়গায় আপনার প্রতিভার প্রদর্শন করছেন। এসব ডায়ালগ আমাকে বলে 4 পয়সার লাভও নেই, কারণ আপনার ছেলের সাথে আমার কোনো সিন চলছে না। হ্যাঁ, উনি আমাকে ভালোবাসে তা জানিয়েছে, কিন্তু আমার পক্ষ থেকে রেসপন্স শূন্য, কারণ এসব ক্যাচাল আমার জন্য না, এবং আমি তাকে এটা 1000 বার বলেছি, তবুও সে জেদ ধরে আছে। তো এতে আমি কি করতে পারি বলুন? তো যখন আমি তাকে ধরেই রাখিনি, তাহলে ছাড়ার প্রশ্ন কোথা থেকে আসছে? তাই আমাকে এসব না বলে আপনার এসব আকর্ষণীয় অফার বরং আপনার ছেলেকে গিয়ে দিন। হতে পারে আপনার সাথে সাথে আমার জন্য সুবিধা হলো একটু। ওকে আন্টি, এখন তাহলে আসি আমি। বলেই উঠে চলে যেতে নিল নূর। এক কদম এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে রেহেনুমার দিকে ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আমার পরিবারের জন্য এতটা ভেবেছেন তার জন্য ধন্যবাদ। তবে নূর একাই তার পরিবারের জন্য যথেষ্ট। নূর কখনো কারোর জন্য নিজেকে বদলাবে না। নূর নিজের শর্তে চলে, অন্যের শর্তে নয়। আসি, ভালো থাকবেন। বলেই বেরিয়ে গেল নূর। নূরের ব্যবহার মোটেও ভালো লাগলো না রেহেনুমার কাছে। ছেলের জন্য সে একটা সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এই মেয়ে তারও যোগ্য না। অভদ্র আর অসামাজিক মেয়ে। না, এই মেয়েকে সে তার বাড়ির বউ কখনোই করবে না। ছেলেকে বোঝাতে হবে তার। আদিত্য মায়ের কথা ফেলবে না, সে বিশ্বাস আছে তার। রেস্টুরেন্টের বাইরে আসতে আসতে নূরের অদ্ভুত এক অস্থিরতা অনুভব হতে লাগলো। বুকের মাঝে কেমন অশান্তি হচ্ছে ওর, যেন ঘূর্ণিঝড় চলছে প্রবল বেগে। এমন কেন লাগছে তার? ভেতরে তো সত্যিই বলছে সে তো ভালোবাসে না আদিত্যকে। তাহলে কেন খারাপ লাগছে তার? কেন মনে হচ্ছে তার মন তার মস্তিষ্কের সাথে সহমত হচ্ছে না? না হলে কিছু করার নেই। যে কাহিনী শুরু হবার নয় তা নিয়ে ভেবে কী লাভ? এটাই হয়তো দুজনের জন্যেই ভালো হবে। অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আদিত্য। জ্বরের কারণে দুদিন শুটে যেতে পারেনি। বলতে গেলে যেতে দেওয়া হয়নি তাকে। মা জননী কোনো মতেই এই অবস্থায় যেতে দেয়নি তাকে। না হলে আদিত্য অসুস্থ শরীরেই চলে যেত। অসুস্থ হয়েই তো সেদিন নূরের এতটা কেয়ার পেয়েছিল। নূরকে ওভাবে কাছে পাওয়ার জন্য আদিত্য রোজ অসুস্থ হতে রাজি। নূরের মনে যে সে একটু হলেও জায়গা করতে পেরেছে তার আভাস পাচ্ছে সে। আগের মতো হলে নূর কখনোই তার এতে খেয়াল করতো না। সেদিন দূর নেই যেদিন নূরের মনে সেই পুরোপুরি জায়গা করে নিতে সক্ষম হবে। ভাবনার মাঝেই ফোন বেজে উঠল আদিত্যের। ওর গ্যাংয়ের লোক ফোন করেছে, যাকে সে নূরের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল। আদিত্য রিসিভ করলে ওপাশ থেকে বলল, স্যার, ম্যামের ব্যাপারে কিছু জানতে পেরেছি। বলো, কি জেনেছো? স্যার, ম্যামের যে গ্যারেজ আছে সেটা নাকি তার চাচার জায়গা। ওনার বাবা গ্যারেজ দেওয়ার সময় জায়গা বদল নিয়েছিল, কিন্তু ম্যামের চাচা এখন তার জায়গা বিক্রি করে দিতে যাচ্ছে, যার কারণে ম্যামের গ্যারেজ বন্ধ হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? আদিত্য সব প্ল্যান বুঝিয়ে দিল লোকটাকে। তারপর ফোন রেখে দিল। নূরের স্বপ্নকে হারাতে দিবে না সে। এখন তো ওই গ্যারেজ আমার জন্যও স্পেশাল। ওখানেই তো পেয়েছি তোমাকে। আহানা কলেজ থেকে ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে এসেছে একটু আড্ডা দিতে, কিন্তু কে জানতো এখানেও আড্ডায় বালি মেশাতে ওই লোকটাও থাকবে। ফ্রেন্ডদের সাথে একটা টেবিলে বসতেই ওর এক বান্ধবী পাশের টেবিলে ইশারা করে বলল, আহানা, এটা সেই ফেমাস ফ্যাশন ডিজাইনার আবির না? তোর ভাইয়ের ফ্রেন্ডও নাকি? ঝট করে পাশে ফিরে তাকালো আহানা। হ্যাঁ, আবিরই বসে আছে ওখানে। বরাবরের মতোই গোপীদের সাথে বসে কৃষ্ণ সেজে রাসলীলা করছে সে। উফ, কোথাও গিয়ে শান্তি নেই। সবখানে এই অসহ্য লোকটা কোথা থেকে এসে টপকে। আহানা ভাবলো ফ্রেন্ডসদের সাথে নিয়ে আবির দেখার আগেই চলে যাবে, কিন্তু আবারও ধরাশয়ী হয়ে গেল সে। আবির দেখে ফেলল ওদের। আর এদিকে ওর এক বান্ধবী আবিরের উপর ক্রাশ টাইপ কিছু খেয়ে হজম করতে করতে বলল,
ওয়াও ইয়ার, এটাও কিন্তু হ্যান্ডসাম কম না। আদিত্যের চেয়েও বেশি না হলেও প্রায় সমান সমানই। একটা টিপ, শুনেছি ক্যাসানোভা ইমেজের ওনার। ইয়ার একটু ইন্ট্রো করিয়ে দে না। অসহ্য বিরক্তিতে হাত পায়ের রগ শিনশিন করে উঠল আহানার। ওর বান্ধবীও যে এত টপ লেভেলের লুচ্চি তার জানা ছিল না। মানে এই সিনেমার মিশা সওদাগরের মতো চরিত্রের লোকের উপর আবার কেউ ক্রাশ কীভাবে খেতে পারে? এর চাইতে তো হিরো আলমও ভালো ছিল। আহানা ওর বান্ধবীকে রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, তখনই আবির এসে হাজির হলো ওদের সামনে। এসেই তার বিখ্যাত বাঁকা হাসিটা দিয়ে পড়ল। কিরে আন্নি, কলেজ ফাঁকি দিয়ে এখানে আড্ডা দেওয়া হচ্ছে? আহানা দাঁতে দাঁত চেপে বলল, ফাঁকি দেইনি, ক্লাস হবে না তাই এসেছি। আবির এবার তার ধ্যান পরিবর্তন করলো আহানার বান্ধবীদের উপর। হাস্য উজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে বলল,